আমার মাকে আমার গার্লফ্রেন্ড কিভাবে বানালাম সেই গল্প। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি হতবাক হয়ে গেলাম যখন আমার ছেলে অর্ণব বলল, মা, আজ স্কুলের রিইউনিয়নে তোমাকে দেখতে এসে সবাই ভাবল তুমি আমার গার্লফ্রেন্ড। এই ভুল ধারণা আমার মনে এমন আবেগ জাগিয়েছে যে আমি সত্যিই চাই তুমি আমার জীবনে সেই বিশেষ নারী হয়ে থাকো, মাতৃত্বের সীমানা ছাড়িয়ে গিয়ে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ছেলের শাহরুখ খান স্টাইলের স্কুল রিইউনিয়নে আমাকে যেতে অনেক অনুরোধ করেছিল। আমি তার জন্য সাজগোজ করে গিয়েছিলাম, ভেবেছিলাম তার সামনে যেন উজ্জ্বল দেখাই। কিন্তু আমার ছেলের বন্ধুরা আমাকে তার গার্লফ্রেন্ড ভেবে ফেলেছিল। তুমি কি বলছ অর্ণব? আমি শিহরিত কণ্ঠে জিজ্ঞেস করলাম। এটা খুবই অস্বাভাবিক কথা। আমি জানি মা। অর্ণব আমার দিকে এক পা এগিয়ে এলো। কিন্তু সবার সামনে যখন তারা বলল, তোমার গার্লফ্রেন্ড কি সুন্দর, আমি তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করলাম। হঠাৎ মনে হলো, হ্যাঁ, তুমি সত্যিই সুন্দরী, আমার জীবনে একমাত্র সুন্দরী, যাকে আমি চাই। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমার দিকে তার দৃষ্টি এমন, যেন সে আমাকে এখন আর মা হিসেবে দেখছে না, অন্য এক নারী হিসেবে দেখছে। এই দৃষ্টি দেখে আমার সারা শরীর শিউরে উঠল। অর্ণব, তুমি পাগল হয়ে গেছ? আমি তোমার মা। তোমাকে জন্ম দিয়েছি আমি চেঁচিয়ে উঠলাম। আমি জানি মা। কিন্তু কেন জানি না, আমি তোমাকে আর শুধু মা হিসেবে দেখতে পারছি না। আমি দেখছি একজন সুন্দরী নারী, যার সান্নিধ্য আমি চাই, যার ভালোবাসা আমি চাই। আমি ভীষণ হতাশ হয়ে পড়লাম। কি হয়েছে আমার ছেলের? কোথায় সেই সরল নিষ্পাপ অর্ণব যে আমাকে মা বলে ডাকত? দেখো অর্ণব, আমি কঠিন গলায় বললাম, তুমি এখন কলেজে যাও, এই বয়সে ভালোবাসাটা লোবাসার ধারণা থাকাটা স্বাভাবিক। কিন্তু এটা যে পথে যাচ্ছে এটা ঠিক নয়। আমি তোমার মা। আমি তোমাকে জন্ম দিয়েছি। তার চোখে একটা অদ্ভুত আধার নেমে এলো। সে হঠাৎ হাসতে শুরু করল। প্রথমে ধীরে, তারপর জোরে জোরে। তার হাসি শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মা, তোমাকে একটা সত্যি কথা বলি, সে হাসতে হাসতে বলল। তুমি সত্যিই আমার জন্মদাত্রী নও। আমি যেন বাজ পড়ার মতো হতবাক হয়ে গেলাম। কি বলছো তুমি? আমি তোমার সন্তান নই মা। আমি বাবার প্রথম বিয়ের ছেলে। তোমার কথা হলো আমার সৎ মাগি। আমার মাথাটা ঘুরে গেল। কি বলছে অর্ণব? এ কেমন রসিকতা? আমি নিজেই তো ওকে জন্ম দিয়েছি। আমি ওর গর্ভধারণের প্রতিটি মুহূর্ত মনে করতে পারি। কেমন আনন্দে আমরা ওর জন্মের অপেক্ষা করেছিলাম। ওর জন্মের পর ওকে কোলে নিয়ে আমার চোখে যে আনন্দাশ্রু নেমেছিল সেটা আজও মনে পড়ে। অর্ণব, তুমি কি মাথা খারাপ হয়ে গেছ? আমি তোমাকে জন্ম দিয়েছি। আমার কণ্ঠে ক্রোধ ফুটে উঠল। সে আবার হাসতে লাগল। এবার আরও বিকৃত হাসি। তুমি আমাকে জন্ম দাওনি মা। তুমি আমাকে চুরি করেছ গো। আমি অবাক হয়ে গেলাম। কি বলছো তুমি? হ্যাঁ মা। আমি জানি তুমি আমাকে ৫ বছর আগে চুরি করে এনেছ। আমি তোমার ছেলে নই, আমি বাবার ছেলে নই গিয়ে। অর্ণব, এসব কি বলছো তুমি? আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। আমার ছেলে কি পাগল হয়ে গেছে? নাকি কোনো ড্রাগ নিয়েছে? এরকম অদ্ভুত কথা কেন বলছে সে? মা, সত্যি কথাটা হলো, সে আমার দিকে এগিয়ে এলো। আমি তোমার ছেলে নই, আমি একটা যন্ত্র। আমি হতবাক হয়ে গেলাম। যন্ত্র? তুমি কি বলছো? হ্যাঁ মা। আমি একটা রোবট। তাই তো আমি ভালোবাসার কথা বলতে পারি। আমার তৈরি করা হয়েছে শুধু তোমাকে ও বাবাকে ভালোবাসার জন্য। আমার মাথাটা ঘুরতে লাগল। এটা কোনো বিকৃত ঠাট্টা? নাকি আমার ছেলে সত্যিই মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে? অর্ণব, তুমি কি মাথা খারাপ হয়ে গেছ? নাকি কোনো ড্রাগ নিয়েছ? তুমি আমার গর্ভ থেকে জন্ম নিয়েছ। আমি নিজে তোমাকে বুকের দুধ খাইয়েছি। ওসব মিথ্যা স্মৃতি মা, সে বলল। আমি রোবট। তোমার স্মৃতিগুলো বানানো হয়েছে।
আসলে তোমরা দুজনেই রোবট। অর্ণব, আমি উত্তেজিত হয়ে উঠলাম। কিন্তু হঠাৎ আমার মনে হলো সে যা বলছে সেটা যদি সত্যি হয়। না, এটা পাগলামি ছাড়া কিছু না। পাগলামি? নাকি? আমি হঠাৎ মনে করার চেষ্টা করলাম আমার শৈশব কেমন ছিল। অর্ণবের জন্মের আগে আমরা কোথায় থাকতাম? আমার বাবা মা কারা ছিলেন? কিন্তু মজার বিষয় হল আমি কিছুই মনে করতে পারলাম না। অর্ণবের জন্মের আগের স্মৃতি যেন কুয়াশাচ্ছন্ন। আমি কোথায় জন্মেছিলাম? কোন স্কুলে পড়েছিলাম? আমার প্রথম প্রেম কে ছিল? কিছুই মনে করতে পারছি না। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। এটা কি হচ্ছে? কেন আমি আমার অতীত মনে করতে পারছি না? ঠিক সেই মুহূর্তে আমার ফোন বেজে উঠল। আমি ফোনটা তুললাম। অপর প্রান্ত থেকে একটা অচেনা গলা ভেসে এলো। শ্রাবন্তী? আমি ডাক্তার সিনহা। তোমার গোপন সাহায্যকারী। গোপন সাহায্যকারী? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, শোনো, তোমার বেশি সময় নেই। তোমার ছেলে অর্ণব আর তোমার স্বামী অনিন্দ, এরা আসল মানুষ নয়। এরা রোবট। এদের তৈরি করা হয়েছে তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমি হতবাক হয়ে গেলাম। কি বলছেন আপনি? শ্রাবন্তী, তুমি একটা প্রশিক্ষণে আছো। একটা বিশেষ মিশনের জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছে। ওরা তোমার মস্তিষ্কে নিয়ন্ত্রণ করছে। একটা চিপ রয়েছে তোমার মাথার মধ্যে যেটা তোমার মনের সাথে খেলা করছে। আমি আরও অবাক হয়ে গেলাম। কোনো প্রশিক্ষণ? কি মিশন? তোমাকে সবকিছু বলার সময় নেই, ডাক্তার সিনহা বললেন। এখন শুধু শোনো। তোমাকে পালাতে হবে। তুমি যেখানে আছো সেখান থেকে বেরিয়ে যাও। অর্ণব আর অনিন্দকে এড়িয়ে চলো। তারা তোমাকে খুঁজবে, তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। কিন্তু তুমি পালিয়ে যাবে। যে কোনো ভাবে। কিন্তু কেন? আমার সাথে কি হচ্ছে? আমাকে পরিষ্কার করে বলুন। শ্রাবন্তী, তোমাকে ভারতের সবচেয়ে গোপন এজেন্ট বানানো হচ্ছে। তোমাকে এমন একটা মিশনের জন্য প্রস্তুত করা হচ্ছে যেটা সারা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এজন্য তোমার মস্তিষ্কে একটা চিপ বসানো হয়েছে যেটা তোমার স্মৃতি, তোমার অনুভূতি সবকিছু নিয়ন্ত্রণ করছে। এটা একটা পরীক্ষা, একটা আবিষ্কার, যার সফলতা বা ব্যর্থতা নির্ভর করছে তোমার উপর। আমি অবাক হয়ে গেলাম। আমি একজন গোপন এজেন্ট? কিন্তু আমি তো একজন গৃহিণী। না, শ্রাবন্তী। তুমি মনে করছো তুমি একজন গৃহিণী, কিন্তু আসলে তুমি একজন প্রশিক্ষিত এজেন্ট। তোমার আসল নাম শ্রাবন্তী নয়। তোমার আসল নাম আরোহী দাস। তুমি ভারতের গোপন সংস্থা রহস্যের সবচেয়ে দক্ষ এজেন্ট। তোমাকে 5 বছর আগে একটা মিশনে পাঠানো হয়েছিল, কিন্তু তুমি ধরা পড়ে গিয়েছিলে। তোমার মস্তিষ্কে চিপ বসিয়ে তোমার স্মৃতি মুছে ফেলা হয়েছে। এখন তোমাকে একটা কাল্পনিক জীবন দেওয়া হয়েছে যেখানে তুমি মনে করছো তুমি একজন গৃহিণী, যার একটা সংসার আছে, স্বামী আছে, 2টো সন্তান আছে। আমি থমকে গেলাম। কিন্তু এটা তো অসম্ভব। আমি নিজের জীবন সম্পর্কে সবকিছু জানি। সত্যি? তাহলে তোমার শৈশব কেমন ছিল মনে করতে পারো? তোমার বাবা মা কারা ছিলেন? তোমার প্রথম স্কুল কোনটা ছিল? কখন তোমার প্রথম চুমু হয়েছিল? না, শ্রাবন্তী, তুমি এসব কিছুই মনে করতে পারবে না। কারণ এসব ঘটনা কখনো ঘটেনি। তোমার জীবন শুরু হয়েছে 5 বছর আগে, যখন তোমাকে এই কাল্পনিক জীবন দেওয়া হয়। আমি আবারও চেষ্টা করলাম আমার অতীত স্মৃতিগুলো মনে করার। কিন্তু কিছুই মনে আসছে না। শুধু একটা অন্ধকার খাদের মতো গহ্বর। কিন্তু আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, এরা কারা? এরা রোবট, শ্রাবন্তী। অত্যন্ত উন্নত প্রযুক্তির রোবট, যারা বানানো হয়েছে তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য। ওরা তোমাকে পর্যবেক্ষণ করছে, তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি চিন্তা। কিন্তু কেন? আমার সাথে এমন করা হচ্ছে কেন? কারণ তুমি একমাত্র ব্যক্তি যে সেই কোড জানে। একমাত্র ব্যক্তি যে ভারতের সব গোপন এজেন্টকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি আবার থমকে গেলাম। কোন কোড? গুপ্ত কোড। একমাত্র কোড যা দ্বারা ভারতের সব গোপন এজেন্টকে নিয়ন্ত্রণ করা যায়। তুমি শুধু জানো না যে তুমি এটা জানো। এটা তোমার মস্তিষ্কের গভীরে লুকিয়ে আছে। কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ। না, তুমি সাধারণ নও, শ্রাবন্তী। তুমি অসাধারণ। তুমি ভারতের সবচেয়ে দক্ষ এজেন্ট। এজন্যই ওরা তোমাকে এভাবে লুকিয়ে রেখেছে, তোমার মস্তিষ্ক থেকে সেই কোড বের করার জন্য। কিন্তু কে ওরা? ওরা কালো ছায়া।
একটা আন্তর্জাতিক চক্র যারা চায় ভারতকে ধ্বংস করতে। ওরা তোমাকে ধরে নিয়ে এসেছে, তোমার মস্তিষ্কে চিপ বসিয়েছে, তোমাকে এই কাল্পনিক জীবন দিয়েছে, শুধু যাতে তোমার মস্তিষ্ক থেকে সেই কোড বের করতে পারে কি। আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করাটাই স্বাভাবিক। কিন্তু তোমার যাচাই করে দেখতে হবে। একটা কাজ করো। তোমার হাতের তালুতে একটা ছোট্ট কাটা আছে, দেখো গো। আমি আমার হাতের তালু দেখলাম। সত্যিই সেখানে একটা ছোট্ট কাটা। আমি অবাক হয়ে গেলাম। এটা কিসের কাটা? ওটা কাটা নয় শ্রাবন্তী। ওটা একটা ছোট্ট বোতাম। ওটা চাপোগু। আমি সন্দেহের সাথে আমার হাতের সেই কাটার মতো জায়গাটা চাপলাম। হঠাৎ আমার সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। আমার চোখের সামনে একটা হোলোগ্রাফিক স্ক্রিন। সেখানে লেখা, এজেন্ট আরোহী দাস। কোড নাম ছায়া। মিশন সূর্যোদয়। অবস্থা নিষ্ক্রিয়। স্মৃতি সীমিত। কন্ট্রোল কালো ছায়া। সিস্টেম রিবুট 3 গু। আমি হতবাক হয়ে গেলাম। এটা কি? এটা তোমার আসল পরিচয় শ্রাবন্তী। তুমি আসলে আরোহী দাস, কোড নাম ছায়া। তোমাকে কালো ছায়া নিয়ন্ত্রণ করছে। কিন্তু আমরা তোমাকে উদ্ধার করতে চাই। আমরা ভারতের গোপন সংস্থা রহস্যের সদস্য, যারা তোমাকে উদ্ধার করতে চায়। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু আমার সামনের হোলোগ্রাফিক স্ক্রিন? এটা কি করে সম্ভব? আমাকে কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। তোমাকে পালাতে হবে। যেখানে তুমি আছো সেখান থেকে বেরিয়ে যাও। অর্ণব আর অনিন্দকে এড়িয়ে চলো। তোমাকে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছাতে হবে। সেখানে প্ল্যাটফর্ম 3 এর শেষ প্রান্তে একজন লোক দাঁড়িয়ে থাকবে। সে একটা লাল টি শার্ট পরে থাকবে এবং হাতে একটা নীল ব্যাগ থাকবে। তাকে বলবে বৃষ্টি নামবে আজ। সে উত্তর দেবে কিন্তু সূর্য উঠবে কাল। এরপর সে তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে গু। আমি গভীরভাবে শ্বাস নিলাম। কিন্তু আমি কিভাবে পালাব? অর্ণব এবং অনিন্দ আমাকে যেতে দেবে না গি। তোমার মস্তিষ্কে একটা গোপন আদেশ আছে। যদি তুমি মনে মনে বলো আমি ছায়া, তাহলে তোমার শক্তি ফিরে আসবে। তোমার প্রশিক্ষণ, তোমার দক্ষতা, সবকিছু গু। আমি মনে মনে বললাম আমি ছায়া গি। হঠাৎ আমার শরীরে এক অদ্ভুত শক্তি অনুভব করলাম। আমার মনে হলো আমি সবকিছু করতে পারি। আমার শরীরের প্রতিটি অঙ্গে একটা নতুন শক্তি, একটা নতুন উৎসাহ জাগল। আমার চারপাশে কি হচ্ছে? অনিন্দ ঘরে ঢুকে জিজ্ঞেস করল। তার পেছনে দীপা। দুজনের চোখেই সন্দেহ। কিছু না, আমি বললাম, অর্ণবের সাথে কথা বলছিলাম গ। অনিন্দ আমার দিকে তাকাল। তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? কেউ না, আমি মিথ্যা বললাম। একটা রং নম্বর উ। অনিন্দর চোখে সন্দেহ আরও গাঢ় হল। তুমি কার সাথে কথা বলছিলে শ্রাবন্তী? আমি বুঝতে পারলাম তারা আমাকে সন্দেহ করছে। এবং আরও বুঝলাম তারা আমাকে ছাড়বে না। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম। আমি কারো সাথে কথা বলিনি, আমি বললাম এবং হঠাৎই আমি ঘুষি মারলাম অনিন্দর পেটে। সে ব্যথায় দ্বিমুখ হয়ে গেল এবং মাটিতে বসে পড়ল। মা! তুমি কি করছো? দীপা চিৎকার করে উঠল। আমি দীপার দিকে তাকালাম। দীপা, দয়া করে আমার সামনে থেকে সরে যাও। মা, তুমি কি পাগল হয়ে গেছ? অর্ণব আমার দিকে এগিয়ে এলো। আমি আর দ্বিধা করলাম না। আমি লাফ দিয়ে দরজার দিকে ছুটলাম। অর্ণব আমাকে ধরতে চেষ্টা করল, কিন্তু আমি তাকে এড়িয়ে গেলাম। আমি দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। মা! কোথায় যাচ্ছ তুমি? অর্ণব চিৎকার করল। আমি উত্তর দিলাম না। আমি দ্রুত দৌড়াতে লাগলাম। আমি জানি অর্ণব আমার পিছনে আসবে। আমি জানি সে আমাকে ধরতে চাইবে। কিন্তু আমি ধরা দেব না। আমি দৌড়াতে দৌড়াতে রাস্তায় নেমে এলাম। আমার বাড়ি পার্ক স্ট্রিটের কাছে, কলকাতার মধ্যিখানে। শিয়ালদহ স্টেশন যেতে আমাকে অনেকটা পথ যেতে হবে। আমি একটা ট্যাক্সি ধরলাম। শিয়ালদহ স্টেশন, আমি ড্রাইভারকে বললাম। ট্যাক্সি স্টার্ট দিল। আমি পেছনে তাকালাম। অর্ণব আর অনিন্দ বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। তারা চারপাশে তাকাচ্ছে, আমাকে খুঁজছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি পালিয়ে আসতে পেরেছি। কিন্তু হঠাৎ আমার মনে হলো, কি হবে যদি তারা সত্যিই রোবট হয়? যদি তারা আমাকে খুঁজে বের করতে পারে? আমি কি সত্যিই নিরাপদ? আমি গভীরভাবে ভাবতে শুরু করলাম। আমি কি সত্যিই একজন গোপন এজেন্ট?
আমি কি সত্যিই আরোহী দাস? আমার মস্তিষ্কে কি সত্যিই একটা চিপ আছে? আমার পরিবার কি সত্যিই রোবট? আমি আবার আমার অতীত মনে করার চেষ্টা করলাম। আমার বাবা মা কারা ছিলেন? আমি কোথায় বড় হয়েছি? আমি কবে অনিন্দর সাথে দেখা করেছিলাম? কিন্তু এসব প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি দেখলাম অনিন্দর ফোন। আমি ফোন ধরলাম না। কিন্তু ফোন বাজতেই থাকল। আমি ভাবলাম, যদি ফোন ধরি তাহলে কি তারা আমার অবস্থান জানতে পারবে? যদি ফোন না ধরি তাহলে কি তারা সন্দেহ করবে? আমি শেষ পর্যন্ত ফোন ধরলাম। হ্যালো, আমি বললাম। শ্রাবন্তী, কোথায় তুমি? অনিন্দর গলা। সে উদ্বিগ্ন শোনাচ্ছিল। আমি বাইরে বেরিয়েছি। একটু একা থাকতে চাই। কিন্তু কেন? কি হয়েছে? কিছু না, অনিন্দ। আমি একটু সময় চাই। কিন্তু তুমি আমাকে মারলে কেন? আমি কি বলবো ভেবে পেলাম না। আমি আমি দুঃখিত। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। কোথায় তুমি এখন? আমি আসছি। না, আমি দ্রুত বললাম, আমি একা থাকতে চাই। আমি পরে ফিরে আসব। কিন্তু শ্রাবন্তী গো। আমি ফোন কেটে দিলাম। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? আমি কি সত্যিই বিপদে আছি? নাকি কোনো ভুল হচ্ছে? ট্যাক্সি শিয়ালদহ স্টেশনের দিকে এগিয়ে চলেছে। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। কলকাতার রাস্তা, কলকাতার জনসমুদ্র। এটাই আমার শহর, আমার বাড়ি। কিন্তু আজ সবকিছু অচেনা লাগছে। আমি কি সত্যিই এই শহরে থাকি? নাকি এটাও একটা ভুজা স্মৃতি? হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো। যদি আমি সত্যিই একজন গোপন এজেন্ট হই, তাহলে আমার কাছে অস্ত্র থাকা উচিত। আমি আমার পকেটে হাত দিলাম। সেখানে আমি একটা ছোট পিস্তল পেলাম। আমি অবাক হয়ে গেলাম। এটা কোথা থেকে এলো? আমি কি সত্যিই এটা বহন করছিলাম? আমি কখনো পিস্তল দেখিনি, পিস্তল ধরিনি। কিন্তু এখন আমার হাতে একটা পিস্তল। এবং অদ্ভুত বিষয় হল, এটা আমার হাতে স্বাভাবিক মনে হচ্ছে, যেন আমি এটা বহু বছর ধরে ব্যবহার করছি। ট্যাক্সি শিয়ালদহ স্টেশনে পৌঁছে গেল। আমি ভাড়া দিয়ে নেমে পড়লাম। স্টেশনে লোকজনের ভিড়। আমি সাবধানে চারপাশে তাকালাম। আমি বুঝতে পারছিলাম আমি বিপদে আছি। আমাকে খুঁজছে কালো ছায়া। আমাকে খুঁজছে আমার তথাকথিত পরিবার। আমাকে সতর্ক থাকতে হবে। আমি সাবধানে প্ল্যাটফর্ম ৩ এর দিকে এগিয়ে গেলাম। প্ল্যাটফর্ম জুড়ে লোকজনের ভিড়। আমি সেই লাল টি-শার্ট পরা লোকটিকে খুঁজতে লাগলাম। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আমি একজন লোককে দেখলাম, যে লাল টি-শার্ট পরে আছে এবং হাতে একটা নীল ব্যাগ ধরে আছে। আমি তার দিকে এগিয়ে গেলাম। বৃষ্টি নামবে আজ, আমি বললাম, যেমনটা ডাক্তার সিনহা বলেছিলেন। লোকটি আমার দিকে তাকাল। কিন্তু সূর্য উঠবে কাল, সে উত্তর দিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি সঠিক লোকের সাথে যোগাযোগ করতে পেরেছি। আমার নাম রাহুল, লোকটি বলল। আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। এখানে বিপদ আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, রাহুল বলল। তোমাকে খুঁজছে কালো ছায়া। আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়িতে উঠলাম। গাড়ি স্টার্ট দিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম, কলকাতার রাস্তা ধীরে ধীরে পেছনে ছুটে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। আমাদের সিক্রেট বেস, রাহুল বলল। সেখানে তোমাকে সব বলা হবে। গাড়ি কলকাতার উত্তর দিকে যেতে লাগল। আমরা শহর ছেড়ে উত্তর ২-৪ পরগনার দিকে যাচ্ছিলাম। আমি অস্থিরভাবে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। আমার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি সত্যিই আরোহী দাস? আমি কি সত্যিই একজন গোপন এজেন্ট? আমার পরিবার কি সত্যিই রোবট? আমার মস্তিষ্কে কি সত্যিই একটা চিপ আছে? হঠাৎ আমি দেখলাম একটা মোটরসাইকেল আমাদের পেছনে পেছনে আসছে। আমি সতর্কভাবে সেদিকে তাকালাম। মোটরসাইকেলের লোকটি হেলমেট পরে আছে, তার চেহারা দেখা যাচ্ছে না। রাহুল, আমি বললাম, আমাদের পেছনে একটা মোটরসাইকেল আসছে। রাহুল পেছনে তাকাল। ওহ না, সে বলল, ওরা আমাদের খুঁজে ফেলেছে। কারা? কালো ছায়া। ওরা তোমাকে খুঁজে ফেলেছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কি করব আমরা? ওদের এড়াতে হবে, রাহুল বলল এবং গাড়ির গতি বাড়িয়ে দিল। গাড়ি দ্রুত গতিতে ছুটতে লাগল।
কিন্তু মোটরসাইকেলও গতি বাড়াল। সে আমাদের পেছনে পেছনে আসতে লাগল। আমি আবার পেছনে তাকালাম। মোটরসাইকেলের লোকটি এখন অনেক কাছে এসে গেছে। হঠাৎ আমি দেখলাম লোকটি তার জ্যাকেটের ভেতর থেকে কি যেন বের করছে। আমি দেখে চিনতে পারলাম, একটা পিস্তল। রাহুল, সাবধান! আমি চিৎকার করে উঠলাম। ওর হাতে পিস্তল! রাহুল পেছনে তাকালো এবং গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। কিন্তু ততক্ষণে মোটরসাইকেলের লোকটি গুলি চালিয়েছে। গুলিটি গাড়ির পেছনের কাচ ভেদ করে এলো এবং আমাদের মাথার উপর দিয়ে চলে গেল। নিচে শুয়ে পড়ো, রাহুল চিৎকার করল। আমি গাড়ির সিটে নিচে শুয়ে পড়লাম। রাহুল গাড়ি জিগজ্যাগভাবে চালাতে লাগল, যাতে আমরা আক্রমণকারীর লক্ষ্যবস্তু না হই। আমার পিস্তল, আমি ভাবলাম। আমি আমার পকেট থেকে পিস্তল বের করলাম। আমি আগে কখনো পিস্তল ব্যবহার করিনি, কিন্তু আমার হাতে এটা এমন স্বাভাবিক লাগছিল, যেন আমি এটা বহু বছর ধরে ব্যবহার করছি। আমি গাড়ির জানালা দিয়ে পেছনে তাকালাম এবং মোটরসাইকেলের লোকটির দিকে গুলি চালালাম। গুলিটি লোকটির পাশ দিয়ে চলে গেল, কিন্তু সে ভয় পেয়ে কিছুটা পেছনে সরে গেল। তুমি পিস্তল চালাতে জানো? রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল। আমিও অবাক, আমি বললাম, কিন্তু হ্যাঁ, মনে হয় আমি জানি গু। মোটরসাইকেলের লোকটি আবার আমাদের দিকে গুলি চালাল। এবার গুলিটি গাড়ির টায়ারে লাগল। গাড়ি হোঁচট খেল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সাবধান! রাহুল চিৎকার করল। গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খেল এবং থেমে গেল। আমি এবং রাহুল গাড়ি থেকে বেরিয়ে এলাম। রাহুলও তার পিস্তল বের করল। ওই গাছের পেছনে যাও, রাহুল আমাকে বলল। আমি ওকে সামলাচ্ছি গু। আমি গাছের পেছনে গেলাম। মোটরসাইকেলের লোকটি তার মোটরসাইকেল থেকে নেমে আমাদের দিকে এগিয়ে আসছিল, তার হাতে পিস্তল। রাহুল তার দিকে গুলি চালাল। লোকটি গাড়ির পেছনে লুকাল। সেও পাল্টা গুলি চালাল। পালাও, আরোহী! রাহুল চিৎকার করল। আমি ওকে সামলাচ্ছি। তুমি বনের দিকে পালাও। সেখানে একটা পুরনো বাড়ি আছে। সেটা আমাদের সিক্রেট বেস। সেখানে যাও। আমি দ্বিধা করলাম। কিন্তু তুমি? আমি ঠিক আছি। তুমি যাও। তোমাকে বাঁচাতে হবে। তুমি আমাদের শেষ আশা গু। আমি আর দ্বিধা করলাম না। আমি বনের দিকে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে গুলির শব্দ আসতে লাগল। আমি পেছনে তাকালাম না। আমি শুধু দৌড়াতে লাগলাম। বনের ভেতরে অন্ধকার হয়ে আসছিল। সূর্য অস্ত যাচ্ছিল। আমি সাবধানে পথ খুঁজতে লাগলাম। আমি বনের ভেতরে একটা পুরনো বাড়ি খুঁজছিলাম, যেটা রাহুল সিক্রেট বেস বলেছিল। হঠাৎ আমি দূরে একটা পুরনো বাড়ি দেখতে পেলাম। বাড়িটা বনের মাঝে একা দাঁড়িয়ে আছে। এটাই কি সেই সিক্রেট বেস? আমি বাড়ির দিকে এগিয়ে গেলাম। বাড়িটা খুবই পুরনো, জীর্ণ। বাড়ির দরজায় তালা লাগানো। আমি দরজায় ধাক্কা দিলাম, কিন্তু খুলল না। এখন কি করব? আমি নিজেকে জিজ্ঞেস করলাম। হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো। যদি আমি সত্যিই একজন গোপন এজেন্ট হই, তাহলে আমি তালা ভাঙতে জানব। আমি আবার মনে মনে বললাম, আমি ছায়াগি। আবার আমার শরীরে সেই অদ্ভুত শক্তি অনুভব করলাম। আমি তালার দিকে তাকালাম এবং কিভাবে এটা ভাঙতে হবে বুঝতে পারলাম। আমি আমার পিস্তলের বাট দিয়ে তালা আঘাত করলাম এবং তালা ভেঙে গেল। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে অন্ধকার। আমি আলো খুঁজতে লাগলাম। আমি একটা সুইচ খুঁজে পেলাম এবং সেটা টিপলাম। আলো জ্বলে উঠল। বাড়ির ভেতরটা আধুনিক। বাইরে থেকে বাড়িটা পুরনো, জীর্ণ দেখাচ্ছিল, কিন্তু ভেতরটা একদম নতুন, আধুনিক। ঘরের মাঝে একটা বড় টেবিল, টেবিলের উপর কম্পিউটার, ফাইল, কাগজপত্র। দেয়ালে বড় একটা স্ক্রিন, যেখানে কিছু তথ্য দেখানো হচ্ছে। আমি টেবিলের দিকে এগিয়ে গেলাম। সেখানে অনেক ফাইল। আমি একটা ফাইল খুললাম। সেখানে লেখা, এজেন্ট আরোহী দাস। কোড নাম ছায়া। অপারেশন সূর্যোদয়। মিশন কালো ছায়াকে উদ্ঘাটন। অবস্থা বিচ্ছিন্ন। স্মৃতি নিয়ন্ত্রিত। প্রশিক্ষণ পূর্ণ। দক্ষতা সর্বোচ্চ। নির্দেশ কালো ছায়াকে ধ্বংস করো। আমি অবাক হয়ে ফাইলটা পড়লাম। সত্যিই কি আমি আরোহী দাস? সত্যিই কি আমি একজন গোপন এজেন্ট? এবং আমার মিশন হল কালো ছায়াকে ধ্বংস করা? আমি আরেকটা ফাইল খুললাম। সেখানে আরও তথ্য। কালো ছায়া একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। উদ্দেশ্য ভারতকে ধ্বংস করা।
প্রধান অজানা সদস্য সারা বিশ্বে ছড়িয়ে আছে। বিশেষ দক্ষতা মস্তিষ্ক নিয়ন্ত্রণ রোবটিক্স। বর্তমান অবস্থান কলকাতা। বর্তমান অপারেশন রাত্রি। উদ্দেশ্য ভারতের সব গোপন এজেন্টকে নিয়ন্ত্রণ করা। আমি আরও অবাক হলাম। কালো ছায়া একটা সন্ত্রাসী সংগঠন, এবং তারা ভারতকে ধ্বংস করতে চায়, এবং তারা মস্তিষ্ক নিয়ন্ত্রণ ও রোবটিক্সে দক্ষ। আমি আরেকটা ফাইল খুললাম। সেখানে আমার ছবি। ছবিতে আমি অন্য রকম দেখাচ্ছি। আমার চুল ছোট, আমার চেহারা কঠিন, আমার চোখে